বিদায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু ক্ষমতা ছাড়ার মুখেও তার বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিজের বিদায়ী ভাষণে তিনি সেভেন সিস্টার্স, নেপাল এবং ভুটানের প্রসঙ্গ টেনে আনেন। লক্ষণীয়ভাবে তিনি সরাসরি ভারতের নাম উচ্চারণ না করলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরেই তার বক্তব্য আবর্তিত হয়েছে বলে মনে করছেন বহু পর্যবেক্ষক। ভারতীয় ষড়যন্ত্রের দিন শেষ, এবার অবিভক্ত বাংলাদেশ গঠনের পথে বাংলাদেশ। নতুন বাংলাদেশের নতুন সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দীর্ঘদিন পর বাংলাদেশ পেয়েছে এক পুরুষ প্রধানমন্ত্রী। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো পথেই যে তিনি হাঁটতে চলেছেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৃহৎ পরিকল্পনা ভারতের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিল। এবার তার বিদায়ী ভাষণেও সেই একই বার্তা। সেভেন সিস্টার্স, নেপাল ও ভুটানকে ব্যবহার করে বাংলাদেশের নয়া অর্থনৈতিক কর্মকাণ্ডের ইঙ্গিত নতুন বাংলাদেশের। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ কি সেই একই পথে হাঁটবে? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় ভোটের ফল দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। বিরাট ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে ক্ষমতার কেন্দ্রে উঠে আসছেন দলের শীর্ষ নেতা তারেক রহমান। বিদায় নিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু ক্ষমতা ছাড়ার মুখেও তার বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নিজের বিদায়ী ভাষণে তিনি সেভেন সিস্টার্স, নেপাল এবং ভুটানের প্রসঙ্গ টেনে আনেন। লক্ষণীয়ভাবে তিনি সরাসরি ভারতের নাম উচ্চারণ না করলেও ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ঘিরেই তার বক্তব্য আবর্তিত হয়েছে বলে মনে করছেন বহু পর্যবেক্ষক। প্রশ্ন উঠছে, এ কি নিছক অর্থনৈতিক কৌশলের কথা নাকি আঞ্চলিক রাজনীতির সূক্ষ্ম বার্তা? সেভেন সিস্টার্স বলতে সাধারণত ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরাকে বোঝানো হয়। এই অঞ্চল ভৌগোলিকভাবে মূল ভারতের সঙ্গে যুক্ত একটা সরু স্থলপথের মাধ্যমে, যা পরিচিত শিলিগুড়ি করিডর নামে। অনেকে একে চিকেন স্নেক বলে অভিহিত করেন। ভূ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই করিডর ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। উত্তর পূর্বাঞ্চল শুধু প্রাকৃতিক সম্পদ ও কৌশলগত অবস্থানের জন্যই নয়, আন্তর্জাতিক সীমান্ত সংলগ্নতার কারণেও গুরুত্বপূর্ণ। এই অঞ্চল ঘিরে রয়েছে বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার এবং চীন। এই প্রেক্ষাপটে কোনো প্রতিবেশী দেশের রাষ্ট্রনেতা যখন সেভেন সিস্টার্স শব্দটা ব্যবহার করেন, তখন তা কেবল ভৌগোলিক উল্লেখ হিসেবে সীমাবদ্ধ থাকে না, এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক তাৎপর্য। বিদায়ী ভাষণে ইউনূস বলেন, বাংলাদেশের বিস্তৃত সমুদ্রসীমা কোনো সীমানা নয়, বরং এটা বিশ্ব বাণিজ্যের রাস্তা। তিনি উল্লেখ করেন, নেপাল, ভুটান এবং সেভেন সিস্টার্স মিলিয়ে পুরো অঞ্চল অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনাময় ক্ষেত্র। ইকোনমিক জোন, মুক্ত বাণিজ্য চুক্তি, শুল্কবিহীন বাজার, এইসব ব্যবস্থার মাধ্যমে অঞ্চলটিকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি। আসুন আপনাদেরকে শোনাই কি বলেছেন মোহাম্মদ ইউনূস, শুনুন। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। খোলা সমুদ্র কেবল ভৌগোলিক সীমারেখা নয়, এটি বাংলাদেশের জন্য বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত হওয়ার উন্মুক্ত দরজা। নেপাল, ভুটান ও সেভেন সিস্টার্সকে নিয়ে এই অঞ্চলে অর্থনৈতিক সমৃদ্ধির বিশাল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অঞ্চল, বাণিজ্যিক চুক্তি ও শুল্কমুক্ত বাজারে প্রবেশের সুযোগের মধ্য দিয়ে এই অঞ্চলে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত হবে। এই বক্তব্য আপাতদৃষ্টিতে আঞ্চলিক অর্থনৈতিক সংহতির পক্ষে। দক্ষিণ এশিয়ায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সংযোগের ঘাটতি রয়েছে। যদি বাংলাদেশ তার সমুদ্র বন্দরকে ব্যবহার করে স্থলবেষ্টিত নেপাল এবং ভুটানকে সমুদ্রপথের সুবিধে দেয়, তাহলে তা অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারে। একইভাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও বাংলাদেশি বন্দর ব্যবহার করলে বাণিজ্য খরচ কমতে পারে, এমন যুক্তিও রয়েছে। কিন্তু বিতর্কের সূত্র এখানেই। ইউনূস সরাসরি ভারতের নাম না নিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে উল্লেখ করেছেন। সমালোচকদের মতে এই ভাষার ব্যবহার রাজনৈতিক বার্তা বহন করে। কেউ কেউ মনে করছেন এটা উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে পরোক্ষে উস্কে দেবার কৌশল হতে পারে। 24 জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে। ভারতের কথায় নয়, বরং বাংলাদেশ এখন নিজেদের স্বার্থকে গুরুত্ব দিবে। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে এতদিন হয়েছে প্র্যাকটিস ম্যাচ। এবার তারেক রহমানের নেতৃত্বে বৃহত্তর বাংলাদেশ গঠনের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ। এই পররাষ্ট্রনীতিতে এগিয়ে যাবে লাল সবুজের এই দেশ। ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখানো পথেই হাঁটছে বাংলাদেশের তরুণ তুর্কি তারেক রহমান। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের।
সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।